নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা রইল। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। আর কটা দিন বাদেই একটা খুব নির্দিষ্ট গুরুত্বপূর্ণ তিথি আসতে চলেছে, যেটা হচ্ছে শিবরাত্রি। অর্থাৎ এই ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি, যে তিথিতে শিব এবং পার্বতীর মিলন হয়েছিল, যে তিথিতে শিব এবং শক্তির মিলন হয়েছিল, যে তিথিতে শিব এবং প্রকৃতির মিলন হয়েছিল, সেই নির্দিষ্ট তিথিটা খুব গুরুত্বপূর্ণ প্রত্যেক হিন্দু সম্প্রদায়ের কাছে, প্রত্যেক মানুষের কাছে। এবং সেক্ষেত্রে আমরা সবসময় চাই সুখ, শান্তি এবং সমৃদ্ধির জন্য। যাকে আমরা শ্রদ্ধা ভক্তির সঙ্গে পুজো করলে তিনি কিন্তু অল্পতেই তুষ্ট হন। তিনি অন্য কেউ না, তিনি হচ্ছেন শিবজি, অর্থাৎ দেবাদিদেব মহাদেব। সেই নির্দিষ্ট তিথিতে আপনারা যদি নির্দিষ্ট ক্রিয়ার মাধ্যমে আপনি মানতে পারেন ওই নির্দিষ্ট দিনটা, তাকে পূজিত করতে পারেন, তাহলে কিন্তু আপনার জীবনেও কিন্তু সেই বাধার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। কিভাবে পুজো করা হয় নির্দিষ্ট তিথি? কারণ এই নির্দিষ্ট তিথিটা শুরু হচ্ছে মার্চ মাস, অর্থাৎ এই 2024-এর মার্চ মাসের কিন্তু 8ই মার্চ সন্ধ্যা, অর্থাৎ সন্ধ্যা 8টার থেকে শুরু হবে। অর্থাৎ রাত 8টা থেকে শুরু হচ্ছে এবং পরের দিন 9ই মার্চ শনিবার 5টা 43 মিনিট পর্যন্ত এই চতুর্দশী তিথিটা থাকছে, কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি। এবং তারপরে যে তৈরি হচ্ছে অমাবস্যা তিথি। সুতরাং এই যে চতুর্দশী তিথির সমাপ্তি, তারপরে অমাবস্যা তিথি, এটা খুব গুরুত্বপূর্ণ একটা তিথি রয়েছে, যেটা আগামী 9ই মার্চ শনিবার রয়েছে। সুতরাং এই নির্দিষ্ট তিথিতে আমরা যে পুজো করব, অর্থাৎ 8ই মার্চ থেকে যেহেতু শুরু হচ্ছে এবং যেহেতু রাত্রের শিবরাত্রি বলা হয়েছে, সেক্ষেত্রে সর্বসম্মতভাবে এখানে 8 তারিখও দেখানো হচ্ছে এবং কিন্তু গোস্বামী মতে পঞ্জিকাতেও রয়েছে, পরের দিনও রয়েছে। অর্থাৎ যারা পালন করবেন যে মত অনুযায়ী, কিন্তু আপনারা দুদিনই পালন করতে পারেন। সেক্ষেত্রে কিছু নিয়ম রয়েছে যে এই পূজার, অর্থাৎ আমরা বলি না 4টে প্রহরে পুজো হয়। এই 4টে প্রহরে পুজো, অর্থাৎ যে যখন থেকে পুজো শুরু হচ্ছে, অর্থাৎ এখানে সর্বসম্মত মত যেটা বলছে 8 তারিখে, অর্থাৎ এখানে 12টা শিবলিঙ্গ, 12টা যে জ্যোতির্লিঙ্গ রয়েছে ভারতবর্ষের, সেই 12টা জ্যোতির্লিঙ্গ কিন্তু এই নির্দিষ্ট দিনে পূজিত হবে এবং এই নির্দিষ্ট সময়ে ধরে। এবং এই নির্দিষ্ট সময়ে প্রথম প্রহরে যে পুজো হয় সেটা কিন্তু দুধ দিয়ে পুজো হয়। অর্থাৎ শিবকে যখন অভিষেক করা হয়, দুধ দিয়ে অভিষেক করা হয় শিবলিঙ্গকে। এবং এই অভিষেকের সময় আমরা যে শিবের, অর্থাৎ বৃদ্ধাকাল, যেটা ঈশান রূপকে আমরা পূজিত করি, শিবের ঈশান রূপকে পুজো করে থাকি। এবং এর সঙ্গে তার সঙ্গে আমরা কি করি, তারপরে আবার সেটাকে গঙ্গার জল দিয়ে আবার ভালো করে ধুয়ে মুছে সেই শিবলিঙ্গকে সুন্দরভাবে যেটা আমরা করি, সেটা হচ্ছে 3টে বেলপাতা, নিখুঁত বেলপাতা, এবং প্রত্যেকটা বেলপাতার বোটা কেটে দিয়ে 1 ইঞ্চি মতো কেটে তারপরে একদম নিখুঁত বেলপাতা, এবং প্রত্যেকটা বেলপাতাতে সাদা চন্দন লেপে তারপরে কিন্তু শিবলিঙ্গের ওপর একটা একটা করে চাপাই। তারপরে এই যখন আমরা এই শিবলিঙ্গের ওপর দেব, তখন আমরা শিবের যে মহামন্ত্র আছে, ওং নমঃ শিবায়, এই মহামন্ত্র কিন্তু আমরা উচ্চারণ করি 108 বার। এটা খুব গুরুত্বপূর্ণ, খুব ভাইটাল এই নির্দিষ্ট তিথিটা রয়েছে। সেই জন্য আপনারা প্রত্যেকটা প্রহরেই কিন্তু এই যে গঙ্গার জল দিয়ে স্নানের পর, অর্থাৎ আপনারা অভিষেক করছেন দুধ, কখনো দই, কখনো ঘি, কখনো মধু দিয়ে অভিষেক করার পর তারপরে কিন্তু সেখানে গঙ্গার জল দিয়ে ভালো করে পরিষ্কার করে শিবলিঙ্গকে সেখানে আবার নতুন করে আপনাকে কিন্তু সেই ফুল দিয়ে সাজিয়ে, মালা দিয়ে সাজিয়ে, তারপরে কিন্তু কিন্তু সেখানে বেলপাতা দিয়ে কিন্তু শিবের কিন্তু আরাধনা, শিবের যে মহামন্ত্র, এগুলো কিন্তু উচ্চারণ করতে হবে। এবং সেই জন্য বলা হচ্ছে, যখন দুধ দিয়ে শিবকে অভিষেক করছেন তখন শিবের সেটা ঈশান রূপকে অভিষেক করছেন। এবং যখন দই দিয়ে, অর্থাৎ দই দিয়ে যখন শিবকে অভিষেক করছেন, তখন কিন্তু অঘোর রূপকে অভিষেক করবেন। ঘি দিয়ে অভিষেক করছেন, তখন শিবের কিন্তু বামদেব রূপকে আপনি অভিষেক করছেন। আর যখন মধু দিয়ে অভিষেক করছেন, তখন কিন্তু শিবের সদ্যজাত রূপকে অভিষেক করছেন। এবং এই 3টের ক্ষেত্রেই কিন্তু আপনার নিজস্ব আলাদা আলাদা কিন্তু মন্ত্র রয়েছে। যেমন প্রথম, অর্থাৎ ঈশান রূপকে যখন আপনি ঈশান রূপকে অভিষেক করছেন, এবং এই ঈশান রূপে অভিষেকের ক্ষেত্রে আপনি দুধ দিয়ে অভিষেক করবেন, এবং সেক্ষেত্রে সেই মন্ত্র হচ্ছে
ওং হুং ঈশানায় নমঃ। দ্বিতীয় প্রহর অর্থাৎ দ্বিতীয় প্রহর যখন শুরু হবে তখন আপনি যখন দই দিয়ে শিবকে অভিষেক করবেন এবং সেক্ষেত্রে শিবের অঘোর রূপকে অভিষেক করবেন এবং এই সময় কিন্তু আপনার যে মন্ত্র উচ্চারণ হবে সেটা 108 বার মন্ত্র উচ্চারণ করবেন এবং এই মন্ত্রটা হচ্ছে ওং জং অঘরায় নমঃ। এই মন্ত্রটা আপনাকে কিন্তু 108 বার উচ্চারণ করতে হবে এবং তারপরে হচ্ছে তৃতীয় প্রহরে যখন আপনি অভিষেক করবেন ঘি দিয়ে, এই ঘি দিয়ে যখন শিবকে অভিষেক করবেন তখন তৃতীয় প্রহরের আপনার কিন্তু শিবের অর্থাৎ বামদেব রূপকে আপনি শিবের অভিষেক করবেন এবং সেক্ষেত্রেও কিন্তু আপনার যে মন্ত্র হবে ওং হুং বামদেবায় নমঃ। এইভাবে তৃতীয় প্রহর আপনি অভিষেক করলেন। চতুর্থ প্রহরে আবার আপনি অভিষেক যখন করবেন এবং সেক্ষেত্রে চতুর্থ প্রহরে আপনি অভিষেক করবেন মধু দিয়ে এবং এই শিবের সেটা কিন্তু সদ্যজাত শিবকে অভিষেক করবেন এবং এক্ষেত্রেও কিন্তু যে মন্ত্র রয়েছে ওং হ্রিং সদ্যজাতায় নমঃ। এই যে চার রকমের মন্ত্র এবং 108 বার করে প্রত্যেকটা প্রহরে কিন্তু পূজিত হবেন শিবজি এবং তারপরে সেক্ষেত্রে প্রত্যেকটা প্রহরে যখন নির্দিষ্ট দুধ দই ঘি মধু দিয়ে অভিষেক করছেন তারপরে সেটাকে আবার পরিষ্কার করতে হবে গঙ্গার জল ঢেলে সেখানে শিবকে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে সেখানে আপনাকে নির্দিষ্ট ফুল অর্থাৎ এখানে যে নির্দিষ্ট ফুল শিবের খুব প্রিয় ফুল, আমরা বলি না শিবের একটা নির্দিষ্ট প্রিয় ফুল রয়েছে যেটা হচ্ছে নীলকণ্ঠ রয়েছে, কারণ নীলকণ্ঠ, ধুত্রা ফুল, আকন্দ ফুল, তাহলে এই যে তারপরে ধুত্রা ফুলের যে ফল হয় সেই ফল এগুলো খুব শিবের প্রিয় এবং আমরা আমাদের মনস্কামনা স্বার্থে কিন্তু আমরা সেই শিবকে অর্পণ করে থাকি এবং আমরা আমাদের মনস্কামনা পূরণ করার চেষ্টা করি। এবং দেখবেন যে এই বেলপাতা যখন আমরা শিবলিঙ্গের ওপর দেব, কারণ এখানে প্রত্যেকটা প্রহরে যখন পুজো হবে এবং সেখানে আমরা বেলপাতা 3টে করে বেলপাতা দেব, যে 3টে বেলপাতা নিখুঁত থাকবে এবং প্রত্যেকটা বেলপাতার যে বোটার দিকটা হবে সেটা কেটে দিয়ে 1 ইঞ্চি মতো কেটে তারপরে সেটাকে কিন্তু ভালো করে চন্দন মাখিয়ে সাদা চন্দন দিয়ে শিবলিঙ্গের ওপর একটা একটা করে বসাতে হয় এবং কখনো কখনো 108টাও আপনি শিবলিঙ্গে সেখানে কিন্তু বেলপাতা দিতে পারেন এবং যখন বেলপাতাগুলো দেবেন তখন যে শিবের মহামন্ত্র রয়েছে ওং নমঃ শিবায়, এই মন্ত্রটা আপনি 108 বার উচ্চারণ করবেন এবং প্রত্যেকটা প্রহরেও কিন্তু এইভাবে নতুন করে শিবকে সাজিয়ে শিবকে কিন্তু পুজো করতে হয়। এইটা হচ্ছে শিবরাত্রির নির্দিষ্ট পূজা রয়েছে। 4টে প্রহরে 4 রকমভাবে পূজিত হয় এবং এখানে আর একটা জিনিস বলবো যে দেখুন আমরা এই যে পঞ্চামৃত দিই, অর্থাৎ কখনো দেখবেন যে অনেকেই হয়তো আলাদা করে পুজো করেন না সেখানে বা আলাদা আলাদা করে অভিষেক করেন না, হয়তো একসঙ্গেই আপনি দুধ দই ঘি মধু এবং চিনি দিয়ে আমরা শিবকে অভিষেক করে থাকি, কারণ এটাই ম্যাক্সিমাম জায়গায় প্রচলিত রয়েছে এবং সেখানে যে আমরা চাই আমাদের চাওয়া পাওয়া, কারণ আমরা বারবার বললাম যে শিব কিন্তু অল্পতেই তিনি সন্তুষ্ট হন এবং এই শিব অল্পতে সন্তুষ্ট হয়ে আমাদের জীবনের যে সমস্যাগুলো আছে, কারণ আমরা তাকে সন্তুষ্ট করি কেন, কারণ তিনি হচ্ছে সৃষ্টি স্থিতি এবং প্রলয়কে নিয়ন্ত্রণ করেন। কোনো জায়গায় ব্যালেন্স যদি ডিস্টার্ব হয়ে যায়, অর্থাৎ আমরা বলি না আমাদের জীবনে প্রত্যেকের একটা নির্দিষ্ট ব্যালেন্স মেনটেন করে আমরা চলি, কোথাও না কোথাও যদি ডিস্টার্ব হয় তাহলে আমরা শিবের শরণাপন্ন হই, কারণ সেই ব্যালেন্সটাকে রিকভারি করার জন্য। আমরা আজকে প্রথমেই শুরুতেই বলেছি কি এই নির্দিষ্ট তিথিটাই কিন্তু শিব এবং পার্বতী মায়ের কিন্তু বিবাহ হয়েছিল, কারণ পার্বতী মা কিন্তু তার বিবাহের জন্য শিবকেই পছন্দ করেছিলেন এবং তিনি কিন্তু খুব কঠোর তপস্যা করে কিন্তু এই নির্দিষ্ট তিথিটায় তার সঙ্গে কিন্তু মিলন হয়েছিল, কারণ এই মিলন বা তার এই তপস্যার মধ্যে কিন্তু অনেক কিছু ছিল, কারণ সেই একটা সময় ছিল যেটা স্বয়ং শিব ধ্যানে অবস্থান করেছিলেন এবং সেক্ষেত্রে কামদেবের শরণাপন্ন, অর্থাৎ কামদেব কিন্তু তাকে সাহায্য করার জন্য মাতা পার্বতীর কাছে এসেছিলেন যে কিভাবে সাহায্য করতে পারি এবং সেক্ষেত্রে কিন্তু মাতা পার্বতীর অনুরোধে শিবের সেই ধ্যান ভাঙানোর জন্য কামদেব কিন্তু তার কাম বাণ নিক্ষেপ করেছিলেন মহাদেবের ওপর এবং মহাদেবের ওপর কাম বাণ নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে কিন্তু তার আগ মুহূর্তেই তার ত্রিনেত্র খুলে গিয়ে তাকে ভস্ম করে দিয়েছিলেন ওই কামদেবকে এবং সেক্ষেত্রে রতি দেবী কিন্তু
যখন একা হয়ে গেছিলেন, অর্থাৎ কামদেবের যে স্ত্রী ছিল সেই রতি দেবী একা হয়ে গেছিলেন, এবং সেক্ষেত্রেও কিন্তু তার অনেক কিছু বেদনা ব্যথা সেটাও কিন্তু শিবের কাছে প্রকাশ করেছিলেন, এবং তারপরে তার তো অনেক কিছু আমাদের বিভিন্ন তথ্য বলছে। যাই হোক, এই বিষয়ে আজকে যাচ্ছি না, তবু বলবো যে এই নির্দিষ্ট তিথিটাকে খুব গুরুত্ব দিয়ে মানুন, কারণ অনেকে জীবনে হয়তো সমস্যার মধ্যে আছেন, তাদের জীবনের দেখা গেলো যে সাংসারিক অশান্তি, এবং আমরা বলি না যে সুখ শান্তি সমৃদ্ধি দেওয়ার নির্দিষ্ট যে দেবতা, সেই দেবাদিদেব মহাদেব, তার পুজো এই নির্দিষ্ট তিথি রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে আমাদের জীবনে দেখবেন যে হঠাৎ করে দুর্ঘটনার যোগ রয়েছে। আমি এর আগেও আলোচনা করেছিলাম যে শিবের অভিষেক করলে এই যে মহামৃত্যুঞ্জয় মন্ত্র খুব জাগ্রত একটা মন্ত্র, যার সাইন্টিফিক বেশ কিছু তার কিন্তু ওয়ে রয়েছে, যার কারণে আপনার ক্ষেত্রেও কিন্তু সেই জীবনের যে হতাশার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। আমাদের জীবনের যে মৃত্যু, আমরা বলি না যে মহামৃত্যুঞ্জয় মন্ত্র উচ্চারণ করলে আপনি আপনার জীবনের অনেক কিছু বেরোতে পারবেন, সে অনেক সমস্যার থেকে বেরিয়ে আসতে পারবেন। শুধু মৃত্যু কি এক ধরনের হয়? মৃত্যু শুধু কি জীবন থেকে, অর্থাৎ আপনার শরীর থেকে জীবনটা চলে গেল, প্রাণটা চলে গেল, সেটাই কি মৃত্যু? তা না, কিন্তু আপনার জীবনের, আপনার চলার পথে বিভিন্নভাবে আপনার জীবনের মৃত্যুতুল্য যন্ত্রণা আসতে পারে। যে যন্ত্রণা আপনাকে নিবারণ করতে হলে সেই শিবের অভিষেক করতে হবে। সেই জন্য এই নির্দিষ্ট তিথিটাকে কাজে লাগান। যাদের ক্ষেত্রে মানে দেখা যাচ্ছে যে বড় রকমের লস রান করছেন, প্রচুর অর্থ নষ্ট হয়ে গেছে, বা আপনার ক্ষেত্রে একটা বড় মান সম্মান হানির জায়গা আছে, সেটাও জানবেন একটা মৃত্যুতুল্য যন্ত্রণা। হয়তো আপনার ক্ষেত্রে দেখা গেল যে আপনি কিছুই করেননি, হয়তো আপনার আগামী দিনে বড় একটা সমস্যার মধ্যে আপনি পড়বেন, সেটাও আপনার ক্ষেত্রে মৃত্যুতুল্য যন্ত্রণায় জানবেন। অর্থাৎ 8 রকমের মৃত্যুর যোগ থাকে আমাদের, 8 রকমের মৃত্যুতুল্য যন্ত্রণা আমাদের জীবনে আসতে পারে। সেই মৃত্যুতুল্য যন্ত্রণার থেকে রেহাই পেতে হলেও কিন্তু এই শিবের চতুর্দশী তিথি বা এই শিবের বা শিব পার্বতীর এই নির্দিষ্ট মিলন যে নির্দিষ্ট তিথি, সেই তিথিটাকে কাজে লাগান। এর সঙ্গে সঙ্গে দেখবেন যে অনেকের ক্ষেত্রে বিবাহের ক্ষেত্রে বারংবার বাধা আসছে, বিবাহে হতে গিয়ে লাস্ট মোমেন্টে গিয়ে হচ্ছে না, কারোর ক্ষেত্রে দেখবেন সন্তান হতে গিয়ে সন্তান আসছে না। তাহলে এই নির্দিষ্ট তিথি কিন্তু প্রত্যেকটাই পরিবারগত সমস্যা এবং পারিবারিক এই সমস্যার সমাধানের ক্ষেত্রে এই নির্দিষ্ট তিথিটাকে কাজে লাগান। আর তার সঙ্গে সঙ্গে বলবো যে অনেক মানুষ, অনেক ব্যক্তি, অনেক আপনার খুব পরিচিত মানুষ, যাদের হয়তো আপনি ভুলতে পারছেন না, বা তারা হয়তো আপনাকে ভুলে চলে গেছে, বা কোনো রকমের একটা বিভেদ তৈরি হয়েছে, বা আপনার সন্তানকে দিয়ে যদি আপনি ভাবেন আপনার সন্তান আপনার কথা শুনছে না, সে মানে আপনার ওপর মাঝে মাঝে খারাপ ব্যবহার করছে, কি করবেন? এই নির্দিষ্ট তিথিতে একটা করণ ক্রিয়া বলছি, যে করণ ক্রিয়া যদি করতে পারেন দেখবেন অনেকটা ভালো ফল আপনি পাচ্ছেন। কি করতে হবে? যেমন বললাম, এই যে 4টে প্রহরে পুজো হচ্ছে, 4 প্রহরে 4 রকম কিন্তু দ্রব্যগুণ দিয়ে আমরা পুজো করি, দুধ দই ঘি মধু দিয়ে। এবং যারা পঞ্চামৃত দিয়ে এই পুজো করবেন, সেই পঞ্চামৃত দিয়ে শিবকে অভিষেক করার পর আপনাকে কি করতে হবে না, শিবকে অভিষেক করে ভালো করে শিবকে আবার গঙ্গার জল দিয়ে পরিষ্কার করবেন, করে সেখানে শিবলিঙ্গের মাথার ওপরে 3টে বেলপাতা নেবেন, 3টে বেলপাতা, নিখুঁত বেলপাতা নেবেন এবং বোটাগুলো কেটে নেবেন, দিয়ে উল্টো দিকে কি করতে হবে, আপনার সাদা চন্দনের প্রলেপ দেবেন, দিয়ে ওই যে কোনো একটার কিন্তু ডাঁটা দিয়ে, অর্থাৎ যে আপনার যে 3টে ফলকের পাতা পাবেন তার একটা ডাঁটা দিয়ে আপনি যাকে আপনার কাছে রাখতে চান, আপনার সন্তান হতে পারে, আপনার স্বামী হতে পারে, আপনার প্রিয়জন হতে পারে, তার নামটা লিখবেন, লিখে শিবলিঙ্গের ওপর ঠিক ওই চন্দন যেদিকে লাগাবেন সেই দিকটা শিবলিঙ্গের সঙ্গে টাচ করে বসিয়ে দেবেন, এবং 3টে এরকম তিনটে ফলক আপনাকে, পাতা আপনাকে ওই শিবলিঙ্গের ওপর দিতে হবে। এবং তারপরে যে মন্ত্র রয়েছে ওম নমো শিবায়, এই মন্ত্রটা 108 বার উচ্চারণ করবেন এবং আপনার মনস্কামনা জানাবেন। দেখবেন আমি বারবার বলি, শিব অল্পতেই তুষ্ট হন, এবং শিব তুষ্ট হলে কিন্তু আপনার সেই ব্যক্তি আপনার কাছে আবার ফিরে আসবে। আপনি এইভাবে এই নির্দিষ্ট দিনটাকে কাজে লাগান, কারণ আমার কাছে বিগত দিনে যারা এসেছিল তারা খুব ভালো জায়গায় আছে, তাদের মুখ থেকে শুনুন তারা কতটা ভালো আছে। আজকের মতো এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, নমস্কার।
ডক্টর গৌতম শাস্ত্রী। আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। আমি কস্তুরী সরকার, আমি কাঁচরাপাড়া থেকে আসছি। আমাকে মা ক্লাস 12-এ ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। তো সেখানে আসার পর আমাকে ডক্টর গৌতম শাস্ত্রী কিছু রেমেডি দেন, তো আমার খুব সাহায্য হয় তাতে। তারপর আমার পড়াশোনা কমপ্লিট করার পর কাকু বলেন যে আমাকে গ্র্যাজুয়েশন আর ITI করার জন্য। তো সেখানে করে আমি ভালো ফল পেয়েছি। তারপর আমার চাকরি লাইনে আসা, তো ডক্টর গৌতম শাস্ত্রী বলেন যে আমি এই মাসের মধ্যে একটা ভালো চাকরি পাবো। তো সেটা 1 মাসের আগেই আমি পেয়ে গেছি। তো আজকে সেটাই জানাতে এসেছি কাকুকে যে আমি চাকরি পেয়েছি। তো আপনারাও যদি আসতে চান, ভালো ফল পেতে চান, কাকুর সাহায্য পেতে চান, তো আপনারাও আসুন। আশা করি আপনারাও ভালো ফল পাবেন এবং সাহায্য পাবেন। নমস্কার। আমি প্রসেনজিৎ দাস, আমার বাড়ি কাঁচরাপাড়া। আমি ডক্টর গৌতম শাস্ত্রীর দেখেছিলাম টিভিতে, ওখান থেকে দাদার ফোন নাম্বার নিয়ে দাদা বাড়িতে আমি আসি। এসে দাদাকে আমার সমস্যা সমাধান বলি। আমার একটা সমস্যা, প্রচুর বড় সমস্যা ছিল, সেটা হচ্ছে আমাদের বাড়ি ঘরের সমস্যা ছিল, অনেক বছর ধরে সমস্যা ছিল। সেটা দাদা ঠিক করে দিয়েছে। এখন সেটা আমি বাড়ি করতেও চলেছি। তার সাথে সাথে আমার ব্যবসা বাণিজ্য কিছুই করতাম না, এমনি একটা নর্মাল কাজ করতাম। কাজ করার পর আমি এখন ব্যবসা বাণিজ্য উন্নতি হয়েছে। প্লাস দাদা যে প্রতিকারগুলো দিয়েছে সেগুলোকে আমরা এক্সপেক্ট করেছি। দাদার সাথে খুব ভালো ব্যবহার হয়েছে। এখন আপনারাও আসুন, এসে দাদাকে সমস্যা সমাধানের কথাগুলো বলুন, দাদা অবশ্যই আপনার সমাধান করে দেবে। আপনার নাম কি? আমার নাম পলি দাস। আপনি কবে থেকে আসছেন? আমি 4 বছর হয়ে গেল এখানে আসছি। আচ্ছা, আপনি যে এতদিন ধরে আসছেন, আপনি কোনো কাজ পেয়েছেন? অবশ্যই। হ্যাঁ, প্রথমে আমার মেয়েকে আমি পড়াশোনার ব্যাপারে, ওর যাতে পড়াশোনায় মন আসে এইসব ব্যাপারের জন্য এসেছিলাম। আস্তে আস্তে দেখলাম আমার মেয়ের অনেক ইমপ্রুভ হচ্ছে। তারপর আমি সবাইকে, আমার আশেপাশে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে আছে সবাইকেই বললাম যে দেখো আমার মেয়ে অনেক চেঞ্জ হচ্ছে। মানে ও খুব দুষ্টু ছিল, পড়ায় মন বসতো না, সেগুলো হয়েছে। তারপর থেকে বন্ধু বান্ধব সবাইকে বললাম, সবাই আসলো, সবাই খুব আনন্দ, সবাই খুব খুশি, আমিও তো ভীষণ খুশি। আমার আচ্ছা, আজকের ডেটে দাঁড়িয়ে অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর কাছ থেকে যে আপনি যে স্যাটিসফাই হয়েছেন, তা কতটা আপনি স্যাটিসফাই হয়েছেন? হ্যাঁ, আমি তো মানে সত্যিকারেরই মন থেকে বলছি, মানে পুরোটাই আমি আমার মানে যতটা আমি চেয়েছিলাম, বেশি তো মানে কম বললে ভুল হবে, বেশি হয়েছে। বরং আমার আনন্দের জায়গাটা এতটাই বেশি হয়ে গেছে। তার মানে আপনি পুরোপুরি স্যাটিসফাই, তাই তো? আমি গৌতম শাস্ত্রীকে দেখে, টিভির পর্দায় দেখে তার নর্মতা, ভদ্রতা আমার খুব মনে লেগে গেল। তখন তাকে খুঁজতে খুঁজতে তার কাছে আসি। কিন্তু অনেক জ্যোতিষী দেখেছি টিভির পর্দায়, আমার মনের মতো হয়। কিন্তু ওনার ভাষা সব কিছু আমার খুব ভালো লাগে। ওই জন্য ওনার কাছে এসে আমি অনেক উপকৃত। আমার দেহের এবং মনের শান্তি, অনেক কিছু, আমার নিজের জনদের, ছেলে মেয়ে, নাতনিদের জন্য অনেক সমস্যা উনি সমাধান করে দিয়েছে। আমার অন্তর থেকে তাকে আমার ভালোবাসা ও আশীর্বাদ আমার তার মাথার উপরে। আমার জীবন নিয়ে আমি যতবার হসপিটালে গেছি ততবার আমাকে ফিরিয়ে নিয়ে এসছে। আমার আত্মাটা চলে যায়নি, কিন্তু আমার দেখে খুব কষ্ট। যখনই জানাতাম উনি ফোন ধরতে,
সেই সমাধান আমাকে করে দিয়েছে আমার গুরু। স্বয়ং সে পাঠিয়েছে এখানে, তাছাড়া আমি তাকে চিনতামও না, জানতামও না। আমার গুরুকে প্রত্যেকের গুরু, তার আশীর্বাদ নেবার জন্য সবাই হাত বাড়িয়ে আছে। আমার গুরুকে প্রণাম জানাচ্ছি, বা গৌতম শাস্ত্রীকে আমার প্রাণ ভরা আশীর্বাদ এবং ভালোবাসা আমি দিলাম। তার যেন সারা ভারতবর্ষময় তার সুনাম ছড়িয়ে পড়ে চারিদিকে। আমার গৌতম শাস্ত্রী, তার গুরু হচ্ছেন লোকনাথ বাবা, সে স্বয়ং তার মাথায় হাত দিয়ে দিয়েছেন। এই জন্য সবাই তাকে চিনছে, জানছে। তার কাছে অনেক মানুষ ছুটে আসছে শুধু শান্তির জন্যে। আমার কোটি কোটি আশীর্বাদ, কোটি কোটি নমস্কার আমি জানালাম গৌতম শাস্ত্রীকে। আমাকে অনেক অনেক উপকৃত আমি হয়েছি। আমার এক নাতনি 16 বছর বাচ্চা হয় না, তাকে পর্যন্ত এনে দেখালাম, তার কোলেও বাচ্চা দিয়েছে। এর থেকে আনন্দ আমার আর কি আছে? তার কোনো চাহিদা নেই, কোনো চাহিদা নেই, দিলেই কি না দিলেই কি, কোনো চাহিদা নেই। আপনারা একবার এসে যোগাযোগ করেন। কামাখ্যা মা, তারা মা, গৌতম শাস্ত্রী তাদেরই একজন ভক্ত। তাদের সাধনার ফলে আজকে আমাদের প্রত্যেকের কাছে পৌঁছিয়ে দিচ্ছে সেই শান্তির সাহারা। যে যেখানে আছেন, আপনারা যারা আসেননি তারাও এসে তার সঙ্গে দেখা করুন, যোগাযোগ করুন। আপনাদের সমস্যা সমাধান হবে ও শান্তি পাবে। আমি তো খুব ভালোবাসি, অন্তর থেকে ভালোবাসি, কেন আমি তো উপকৃত। তা ভারতবর্ষময়ী তার নামে যেন ছড়িয়ে পড়ে আমার এই কাজটা। আমার নাম অনুপ চন্দ্র। আমি স্যারের কাছে লাস্ট 3 বছর ধরে আসছি। আমি প্রথমবার আমি স্যারের যোগাযোগ পাই কোনো বন্ধুর মাধ্যমে। তারপরে আমি আবার স্যারের কাছে আসি। তারপরে আমি বিজনেস রিলেটেড সাথে সাথে কিছু ডিসকাস করি, যে আস্তে আস্তে আমার সব প্রবলেম সলভ হয়ে যায়। এখন আমি বিজনেস একটা ভালো জায়গায় দাঁড়িয়ে আছি। আমি সবাইকে একটা অনুরোধ করবো কি আপনারা স্যারের কাছে একবার আসুন, নিজের প্রবলেমগুলো জানুন, সলিউশনগুলো জানুন। আশা করি একটু টাইম লাগবে, কিন্তু সব প্রবলেমের সলিউশন পেয়ে যাবে। ধন্যবাদ। নমস্কার, আমি সুমন কুমার। আমি বজবজ থেকে এসেছি এখানে। আমি গৌতম বাবুর সঙ্গে মোটামুটি 2 বছর ধরে পরিচিত আছি। আর ওনার সঙ্গে পরিচয় হওয়ার পর আমার অনেকগুলো সমস্যা ছিল, যে আস্তে আস্তে ঠিক হয়েছে। আর কটা সমস্যা এবং আছে, সেটাও মোটামুটি ঠিকঠাক করতে যাচ্ছি আমি। আর আজকে আমি এই অনুষ্ঠানে এখানে কাঁচরাপাড়ায় এখানে এসেছি। আমি এখানে এসে পুজোতে সম্মিলিত হলাম, আর খুব ভালো লেগেছে। আর আশা করি আমার যেগুলো সমস্যা আছে সেগুলো মিটে যাবে। আর আমার খুব ভালো লেগেছে এখানে এসে। আর অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমার নাম রাকেশ মণ্ডল, গ্রাম ডবলপোতা। এই দাদার কাছে এসেছিলাম, অনেক প্রবলেম ছিল, সেই প্রবলেম কিছুটা সলভ হচ্ছে এবং হবে। এই অমাবস্যার দিন এই যজ্ঞ হচ্ছে, অনেক দূর দূর থেকে মানুষজন আসছে, কাজ হচ্ছে বলে সবাই তো আসছে। আমিও এসছি, আবারও আসবো। নমস্কার, আমি বিশ্বজিৎ ঘোষ। আমি বহরমপুরে ডক্টর গৌতম শাস্ত্রী চেম্বারে আমি এসেছিলাম আমার সমস্যা নিয়ে।
এবং ওনার পরামর্শ মতো আমি রেমেডি নিয়ে আমি উপকৃত হয়েছি এবং তারপরে আমি আমার পরিবারের কাছে এটা আমি শেয়ার করেছি। হ্যাঁ, করার পরে আমার পরিবারকেও নিয়ে এসেছি, তারাও এখানে উপকৃত হয়েছে এবং আমার কোনো সমস্যা আমার জীবনের পথে চলতে গেলে যদি কোনো বাধা আসে আমি স্যারকে নির্দ্বিধায় ফোন করি এবং স্যার আমাকে কী করতে হয় বলে দেয়। আমি সত্যিই উপকৃত এবং আমি আমার ভবিষ্যৎ জীবনে আমার যা কিছু আমি পেয়েছি সব কিছু স্যারের জন্যই পেয়েছি। আমি সত্যি আনন্দিত, এটা আমার অস্বীকার করার কোনো জায়গা নেই। আপনারা যদি কেউ বহরমপুরে চেম্বারে আসতে চান তো আপনারা নির্দ্বিধায় যোগাযোগ মাধ্যমে আপনারা আসতে পারেন, এখানে আসতে পারে উপকৃত হবেন আপনারা এবং ওনাকে দেখাতে পারেন। নমস্কার, আমি জয়িতা গুহু। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল, বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যা জড়িত হয়েছিলাম। তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম। তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী, ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন, তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশন, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশন আমি এখানে পেয়েছি, মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সের জন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। নমস্কার, আমি পিয়ালি মণ্ডল বলছি। আমি গত ছ মাস ধরে খুব সমস্যার মধ্যে ছিলাম, এত সমস্যার মধ্যে ছিলাম যে আমি কি করবো ঠিক করতে পারছিলাম, ভীষণ ডিপ্রেশনের মধ্যে চলে গেছিলাম। তো এই সময় আমার এক ফ্রেন্ড ডক্টর গৌতম শাস্ত্রীর কথা বললেন যে ওনার কাছে যেতে পারিস, ওনার কাছে গেলে তো সমস্যাগুলো হয়তো সমাধান উনি করে দিতে পারে। তো আমি ওর ফ্রেন্ডের কথা অনুযায়ী একদিন ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে এলাম। ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আসার পরে তো আমার সমস্যাগুলো বলার আগে উনি দেখেই আমাকে আমার সমস্যাগুলো সব বলে দিল যে কী হবে, কী হচ্ছে না হচ্ছে, আমি কিসের জন্য এত সমস্যার মধ্যে রয়েছি। তো উনি বললো যে সঠিকভাবে যদি একটি রেমেডি ধারণ করা যায় তাহলে হয়তো সমস্যার সমাধানগুলো হতে পারে। তো আমি ওনার কথাই অনুযায়ী সঠিক রেমেডি ধারণ করলাম। রেমেডি ধারণ করার পরে দেখলাম যে আমার সমস্যাগুলো আস্তে আস্তে সমাধান হয়ে যাচ্ছে। তো আমার এখন আগের থেকে অনেক ভালো আছি, ভীষণ ভালো আছি, ভীষণ ভালো রাখছি, পরিবারও সবাই ভালো আছে। আমার যে সমস্যাগুলো হচ্ছিল সেগুলো আর হচ্ছিল না। তো উনি আমার অনেক উপকার করেছেন, ডক্টর গৌতম শাস্ত্রী আমার অনেক উপকার করেছেন। তো আমি চাইবো যে আপনারাও আসুন, আপনারা এসেও আপনাদের সমস্যাগুলো বলুন যে আপনাদের কী কী সমস্যা হচ্ছে না হচ্ছে, যাতে আপনাদের পাশেও উনি দাঁড়াতে পারে, আপনাদের সমস্যাগুলো যাতে উনি সমাধান করতে পারে। আমি চাইবো যে আগামী দিনগুলোতেও ডক্টর গৌতম শাস্ত্রী যেন আমার পাশে এরকমভাবে থাকে, আমার সমস্যাগুলো যেন সমাধান করতে পারে। আমি আর অসংখ্য 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 ধন্যবাদ জানাই ডক্টর গৌতম শাস্ত্রীকে যে উনি এইভাবে আমার পাশে থেকেছেন, আমাকে একটা সমস্যার সমাধান করেছেন। তো অসংখ্য 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 ধন্যবাদ। নমস্কার, আমি মেলিনা থমাস। আমি গত 1 মাস আগে থেকে ডিপ্রেশনে ভুগছিলাম এবং আমার অনেক রকম সমস্যা দেখা দিচ্ছিল। আমি আমার মায়ের থ্রু থেকে জানতে পারি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা এবং আমি সেখানে আমার প্রবলেমগুলো নিয়ে আসি এবং তার কথা মতো আমি প্রতিকারগুলো করি এবং সেই কথা মতো আমি চলতে থাকি। এখন আমার কাছে অনেক জবের অপরচুনিটিস আসছে এবং আমার আগের যে সমস্যাগুলো ছিল সেগুলোও গেছে। আমি সিলেকশন করছি কোন জবটা করব এবং যে কোনো একটা জব আমি সিলেক্ট করব এবং আগেও আমি ডক্টর গৌতম শাস্ত্রীকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই আমাকে এত কিছু করে দেওয়ার জন্য। এবং আপনারা চাইলে আপনারাও আসতে পারেন নিজেদের অসুবিধা নিয়ে এবং তার কাছে এসে সমস্যাগুলো সমাধান করতে পারেন। আপনারা যদি তার কথা মতো চলেন আপনারাও আমার মতো ভালো ফল পেতে পারেন। নমস্কার, আমি প্রমোদ রঞ্জন সরকার বলছি। আমি 5 বছর ধরে খুব সমস্যার মধ্যে ভুগছিলাম এবং আমার ফ্যামিলিও খুব সমস্যার মধ্যে ভুগছিল। আমাদের হৃদয় জর্জরিত হয়ে যায়, লোন নিয়ে আমাকে চলতে হয়
এর জন্য আমি অনেক জ্যোতিষীর কাছে গেছি, তারা আমার অনেক আশা দিয়েছিল, কিন্তু সেখান থেকে আমি কোনো ফল পাইনি, বিফলে গেছে। হঠাৎ একদিকে টিভি চ্যানেলে গৌতম শাস্ত্রীকে দেখি, দেখার পর ওনার সঙ্গে আমি যোগাযোগ করি, যে ওনার সঙ্গে উনি যে আমাকে যা যা বলতো সব মিলে গেছিলো, এবং উনি আমাকে কিছু রেমেডি দেন, বলেন যে এইগুলো নিলে আপনার এই সময়ের মধ্যে আপনার সমস্যা মিটে যাবে। ওনার কথা অনুযায়ী আমি ওনার কাছ থেকে রেমেডি নিই, নেওয়ার পরে যে আমাকে সময় বেঁধে দিয়েছিল, সেই সময়ের আগে আমার সমস্যা সব মিটে গেছে। এখন আমি ঋণ থেকেও মুক্ত হয়ে গেছি, এবং আমার যে ফ্যামিলির সমস্যা সেটাও মিটে গেছে। এখন আমার কর্মস্থানও খুব ভালো হয়েছে, এবং আমার যে শারীরিক অবস্থাটা ছিল সেটাও খুব সুন্দর হয়েছে। এখন আমি খুব সুন্দর জীবনযাপন করছি। যদি আপনারা পারেন তো অন্তত গৌতম শাস্ত্রীর কাছে একবার আসুন, আপনারা আসলে নিশ্চয়ই উপকার পাবেন। এর জন্য আমি গৌতম শাস্ত্রীকে খুবই উপকৃত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। ওনার রেমেডি বা ওনার যে প্রেডিকশান এত সুন্দর, আমি কোনোদিন ভাবতে পারিনি যে আমাকে এই নতুনভাবে আমাকে আবার একটা রাস্তায় নিয়ে এসে ভালো জায়গায় তৈরি করে দেবে। নমস্কার। Hi everyone, I'm Simranpreet Kaur. I'm an actress. 2018-এ তার আগে আমার খুব খারাপ সময় যাচ্ছিল। আমার স্টাডি লাইফ, আমার ক্যারিয়ার লাইফ, really it's very bad in that situation, that time. But যখন আমি 2028-এর মাঝামাঝিতে আমার মম আমাকে ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে, আঙ্কেলের সাথে যখন আমি কথা বলি, আঙ্কেল যখন আমার প্রবলেমগুলো শোনে, যেরকম করে গাইড করে তেমনি আমি চলি, তারপরে ধীরে ধীরে আমার প্রবলেমগুলো ম্যাক্সিমাম 90% জাস্ট আমি বিলিভ করতে পারিনি যেটা সত্যি হবে। রেজাল্টটা খুবই ভালো ছিল, আর এরকম রেজাল্ট হবে আমি জানতাম না। এখন আমি একটা ভালো আমার ক্যারিয়ার চলছে। আমার স্টাডি লাইফের মধ্যে অনেক প্রবলেম ছিল, অনেক প্রবলেমস। আমার ফ্যামিলি লাইফেও খুব প্রবলেম ছিল, সব প্রবলেম মানে গায়েব হয়ে গেছে। আগে যেরকম ডিপ্রেশনে ছিলাম, খুব ডিপ্রেশনে থাকতাম, খুব একটা খারাপ একটা সিচুয়েশন ছিল। বাট এখন 3-4 মাসের মধ্যে জাস্ট তখন আমি ভাবতে পারিনি। তারপরে আমি তো প্রথম যখন আসি তখন আমি একদম বিলিভ করি না যে এগুলো কি হয় বা কিছু। আমি মাকে বলি দেখাবো না, এই ওই অনেক কিছু বলি, কিন্তু যখন দেখানোর পর যখন আমি 1-2 মাসের মধ্যে যখন ধীরে ধীরে একটুখানি ভালো হতে পারি, আমার লাইফে যখন একটু করে ভালো হচ্ছিল, তখন আমি ফিল করলাম যে না, সত্যি ভালো হচ্ছে ওনার গাইডে। আর তার 3-4 মাসের পরে একদম আমি রেজাল্টটা দেখতে পাচ্ছিলাম, ফিল করতে পারছিলাম ন্যাচারালি। আর আমার এখন 2021 চলছে, এখন আমি আঙ্কেলের কাছে আসি, আর আশা করি যে আমি যতদিন আমি বাঁচবো ততদিন আঙ্কেলের কাছে আসতে থাকবো, আঙ্কেলকেই দেখাবো। আর আপনারা যদি চান যে আপনাদের লাইফের প্রবলেমগুলো সলভ হোক, 100% সলভ হবে, গ্যারেন্টি। আপনারা আসুন, আঙ্কেলকে দেখান, আর আপনাদের আর আঙ্কেল যেরকম গাইড দেবে তেমনি যদি আপনি চলবেন তাহলে একদম সঠিক হয়ে যাবে, একদম সাকসেস পাবেন আপনি। অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন? আমি প্রায় 2.5-3 বছর ধরেই এখানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখনই অসুবিধা হচ্ছে আমি তখন চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখিয়েছেন? আমি এখানকার কাছড়াপাড়া চেম্বারে। কাছড়াপাড়া চেম্বারে দেখিয়েছেন, আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার কিওর হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা, পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে আস্তে আস্তে। না, আপনার কাজ হয়েছে এরই মধ্যে? আমার নাম অয়ন দাস, আমি শ্রীরামপুর থেকে আসছি। আমি বেসিক্যালি এখানে এসেছিলাম গত 1 বছর আগে আমার পড়াশোনা এবং কাজবাজের জন্য। এর আগে আমি অনেক জায়গায় গেছিলাম, অনেক অ্যাস্ট্রোলজার দেখিয়েছিলাম, কিন্তু সেখানে আমি সমস্যার সমাধান পাইনি। তো ওনার প্রোগ্রাম টিভিতে চলে, আমি সেখানে দেখেছিলাম, দেখে এবার ওনার সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পর ওনার চেম্বারে আসে, ওনাকে সমস্তটা বলি। তো বলার পর আস্তে আস্তে অনেকটা আমি উপকৃত হয়েছি। কিছুটা আমার যেমন অবস্থাটা খারাপ হয়ে গেছিলো যতটা, তার থেকে অনেকটাই বেটার আছি। আশা করব ভবিষ্যতের থেকেও ভালো ফল পাবো। আমি আপনাদের অনুরোধ করবো আপনারা এসে দেখতে পারেন, যাদের অনেক সমস্যা চলছে এখানে এসে একবার কন্ট্যাক্ট করুন। ওনার শো চলতে থাকে টিভিতে, ওখান থেকে যোগাযোগ করতে পারেন ওনার সাথে, অবশ্যই আপনারা ফলাফল পাবেন। আমি হালিশহর থেকে এসেছি। ধরো আমার নাম তো মলিনা ঘোষ।
কিন্তু তোমার কি হয়েছে বলো তো, আমি দাদার কাছে অনেক বছর ধরে মানে কয়েক বছর ধরে ভালোই এসেছি, আমি অনেক বিপদে পড়েছিলাম। তো তখন আমি এক টিভি চ্যানেলে দেখে, সবাই কিন্তু প্রোগ্রাম দেখে, সব সিরিয়াল দেখে, সব কিছু দেখে, কিন্তু আমি ওই সিরিয়াল সব কিছু ছেড়ে আমার এমন বিপদ হয়েছিল, আমি শুধু টিভির কাছে বসে শুধু এই শাস্ত্রীয় চ্যানেলগুলো দেখে দেখে আমি মনে ভাবতাম আমি কাকে মনের মতন পাবো। পেলাম যে সবাই এত চ্যানেলে, কিন্তু আমি সবাইকে দেখেছি, আমার দাদাকেই আমার খুব পছন্দ হলো। আমি খোঁজ করতে 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 আমি এমন বিপদ যে আমি এই বিপদে কি করে উঠবো, তখন ওই দাদার কাছে আসলাম, খোঁজ পেয়ে চিকিৎসা করতে করতে তখন দাদার কাছে এসে আমার অনেক বড় বিপদ ছিল, আমার ছেলে স্বামী সব নিয়ে আমার বাড়ির খুব অবস্থা খারাপ ছিল। আজকে ওনার কাছে এসে আমি অনেক উপকার পেয়েছি। আমি সবার কাছে বলছি, আমি এত লোক দেখছি, আমি বলি একটু যদি দাদার কাছে এসে সব ধৈর্য ধরে, কারোর বিফল হবে না, তার ফল ছাড়া বিফল হবে না। আমি ভাবি যে আমি অনেক লোকও পাঠিয়েছি, যে আমরা যদি প্রচার করতে পারি, অনেকে আছেন এই দাদার কথা বলবো না, বলবো না, কিন্তু না বলেন, মানুষ যদি বিপদের হাত থেকে বাঁচে সবারই তো ভালো হয়। কিন্তু দাদার কাছে আসার পরে আমার এমনও মাঝে একটা এমনও বিপদ গেছে, এই দাদাই আমাকে এই বিপদের হাত থেকে উঠিয়েছে। এর জন্য আমি দাদার কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকি। দাদাকে চাই দাদাও ভালো থাকুক, আমরাও যেন দাদার কাছে এসে দাদা আরো সুস্থভাবে যেতে পারি। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন, এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটা জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা, আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে আছে, তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারে, সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও গোল্ড মেডেলিস্ট ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।